সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সবল আছো এবং আমাদের সাথে অবশ্যই আছো। আজকে আমরা আবার হাজির হয়ে গেলাম তোমাদের নিকট ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের পর্ব নাম্বার 2 নিয়ে। যারা আগের পর্বগুলো দেখো নাই, অনুরোধ থাকবে অবশ্যই পর্বটা দেখে নিবা এবং আজকের পর্বটা আমরা আবার শুরু করতে যাচ্ছি দেরি না করে। চলো তাহলে শুরু করি আজকের পরবর্তী অধ্যায়ে, মানে ওই অধ্যায়ের পর্ব নাম্বার 2 থেকে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পর্যন্ত। আজকে করবো এরপর থেকে কি আছে। তাহলে আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তাহলে বঙ্গবন্ধুটাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অভ্যুদয় বলতে কি বোঝায়, এটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকবে এখন। অভ্যুদয় বলতে বোঝায় উদ্ভাবন বা সৃষ্টি, বা বলা যায় উদয় হলো কিভাবে, যে স্বাধীন বাংলাদেশের উদয় হলো কিভাবে, এটার ইতিহাস এখন আলোচনা করা হবে এই টপিকটাতে। কি বলছে, 1971 সালে 16 ডিসেম্বর হানাদার পাকিস্তানি সৈন্যবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অত্যাচারী শাসক শ্রেণীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। এজন্য 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস ক্ষমতালোভী শাসক ও শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, কারিগর সহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিজয়। এই বিজয়ের পথ সহজ ছিল না, এর পিছনে রয়েছে রক্তক্ষয়ী আন্দোলনের এক দীর্ঘ ইতিহাস। বাংলার জল, কাদা, পলিমাটি থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিকতা, সাহস আর আত্মত্যাগের ইতিহাস। তাহলে মূলত এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বলা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। তাহলে মূল আলোচনা তারকে ঘিরেই থাকবে এবং আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে থাকবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, একটা ছবি দেওয়া আছে যে ধানমন্ডি 32 নম্বর বাসা থেকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ভালোবাসা জানাচ্ছেন। তাহলে বুঝলাম, পরে একটু আগাই। শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ শাসিত ব্রিটিশ ভারত উপনিবেশের পূর্ব প্রান্তে। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ব্রিটিশ ভারত। অর্থাৎ ব্রিটিশ ভারত কেন বলা হয়েছে, যখন তৎকালীন সময়ে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়নি, এটাকে বলা হয়তো ব্রিটিশ ভারত বা ভারতবর্ষ। আর এছাড়া ব্রিটিশ বলার কারণটা কি, তখন যে 200 বছর ধরে ইংরেজরা এই ভারত অঞ্চলকে শাসন করতেছিল, এই জন্য এটাকে বলা হয় ব্রিটিশ ভারত। এবং উপনিবেশ বলছে কেন, উপনিবেশটা কাকে বলে একটু বোঝার বিষয়। উপনিবেশ বলতে বোঝাচ্ছে কোনো একটা অঞ্চলের উপর উপনিবেশ। উপনিবেশ আমরা বলি যে উপজাতি বলি একবার, বা উপনদী বলি। এই উপ বলতে কি বোঝাচ্ছে, মূলত বোঝাচ্ছে যে কখন একটা বস্তু ধরলাম, আমরা একটা বস্তু নিয়ে আগে এই ধরলাম একটা বস্তু, এই একটা বস্তু আছে, বস্তু না যেহেতু দেশ বলতেছে আমরা দেশ নিয়ে উদাহরণটা দিই। এই দুটো দেশের মধ্যে ধরলাম এটার নাম হচ্ছে এ দেশ, এটার নাম হচ্ছে বিদেশ। এখন এই দেশের ধরলাম ক্ষমতার শক্তি বেশি, এই দেশ যদি বি দেশের উপর চেপে বসে থাকে এবং এই যে এই দেশের থেকে সম্পদ তার এই বিদেশ থেকে সম্পদ তার এই দেশে নিয়ে আসবে, এই চিন্তা ভাবনা যদি তার উপর বসে থাকে, এই চিন্তা ভাবনাকে বলা হয় উপনিবেশ স্থাপন করা। অর্থাৎ এই স্থানে থেকে তার সম্পদ বি স্থান থেকে স্থানে নিয়ে আসবে, এটাকে বলা হয় উপনিবেশ। তাহলে এরপর আগাই। বাংলা নামক একটি প্রদেশের বেঙ্গল প্রেসিডেন্সি পূর্ব অংশে, অর্থাৎ তিনি বঙ্গবন্ধু জন্ম করেছিলেন কিন্তু পূর্ব প্রান্তে, এবং তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় হচ্ছে বঙ্গবন্ধুর লোকেশনটা, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে গোপালগঞ্জ পৃথক একটি জেলা হিসেবে বিদ্যমান। দিনটা ছিল 1920 সালের 17 মার্চ, তারিখ দেওয়া আছে। বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর কেটেছে ব্রিটিশ ভারতের বিশেষ এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে। ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ শাসকদের বিতাড়িত করে মুক্তি লাভের জন্য ভারতের চারদিকে তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠেছে। তাহলে ওই সময়টা ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু দানা বাঁধতে শুরু করেছিল কখন, যখন বঙ্গবন্ধু আস্তে আস্তে একটু ইয়াং বা শৈশব পৌঁছাইতেছিল। আর এখান থেকে হইতেছে দাঁড়িয়ে হওয়ার কথা একটা, মাত্র 16 বছর বয়সে শেখ মুজিবের ভিতরে এই চেতনা জাগ্রত হয় যে স্বাধীনতা আনতেই হবে, এই দেশে ইংরেজদের থাকার কোনো অধিকার নেই। বঙ্গবন্ধু তখন নিয়মিত স্বদেশী আন্দোলনের বিপ্লবী নেতাদের কাছ থেকে, এখন কথা হচ্ছে স্বদেশী আন্দোলনের বিপ্লবী নেতা, একটা কঠিন ওয়ার্ড। স্বদেশী বলতে বোঝাচ্ছে নিজ দেশের, আন্দোলন মানে তো আন্দোলন, বিপ্লবী নেতা অর্থাৎ যারা নতুন কিছু করতে পারবে এমন যে বিপ্লবী নেতা। বিপ্লব কাকে বলা হয়, শিল্প বিপ্লব, অর্থাৎ নতুন একটা উন্নয়নের দিক, নতুন একটা যুগ। এই বিপ্লবী নেতা কারা, যারা হচ্ছে আদিম যে সমাজ ব্যবস্থা সেটা থেকে নতুন সমাজের জন্য এক প্রকার মতবাদ দিতেছে বা অঙ্গীকার দিতেছে বা বিভিন্ন প্রকল্প আন্দোলন করতেছে তারা। তাহলে স্বদেশী আন্দোলনের বিপ্লবী নেতা, এই দেশে যারা আন্দোলন করতেছে কিন্তু পরিবর্তনের জন্য, সে সকল নেতাদের কাছ থেকে বিপ্লবী আন্দোলনের অভিজ্ঞতা শুনতেন। স্বদেশী আন্দোলন হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন, দেখছো এখানে বলে দিছে। স্বদেশী আন্দোলনটা হলো কি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, যা 1903 থেকে 8 সাল পর্যন্ত চলেছিল।
নবম আর দশম শ্রেণীতে এই বিষয়ে তোমরা বিস্তারিত পরিসরে জানতে পারবে। আচ্ছা, জানবো, সমস্যা নেই। এই যে একটা ছবি দেওয়া আছে, ছবিটার মধ্যে কে কে দেওয়া আছে যে কলকাতায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর প্রতিবাদ সভায় তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, পিছে ধারণা, ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই যে হচ্ছে সোহরাওয়ার্দী ব্যক্তি, আর এই যে হচ্ছে তোমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, আর ওই যে একবার পিছন দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু। একটা হচ্ছে আন্দোলনের কথা বলতে পারো, যে ওই সময়তে যে একটা দাঙ্গা বেঁধেছিল, ওই পাকিস্তান আমল বলতে পারো, বা এক কথা ভারত আমল বলতে পারো। এই সময় কিন্তু মাঝে মধ্যে সকল ঘটনা ঘটতো, যে হঠাৎ দেখা গেছে মুসলমানরা হিন্দুদের উপর মারা শুরু করে দিছে, আবার হিন্দুরা মুসলমানদের মারা শুরু করে দিছে। এই কারণে গান্ধী তো ছিল একবার হিন্দু, যেহেতু সে সবসময় হিন্দুদের পক্ষই নিত, কিন্তু তিনি একজন ছিল মানব দরদি। এরই প্রেক্ষিতে কিন্তু এই হোসেন সোহরাওয়ার্দী বারবার ওনার নিকট গেছে, উনি ওর নিকট আসে, এভাবে একটা লেনদেনের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক সবসময় ছিল। আচ্ছা, তারপরে আগাই। ভাষা, ধর্ম, সম্প্রদায় কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে মানুষের প্রতি ছিল বঙ্গবন্ধুর দরদ। তাহলে বঙ্গবন্ধুর দরদটা কিন্তু এই সকল বৈশিষ্ট্যের উপরে ছিল। এই সকল বৈশিষ্ট্য থাক বা না থাক কোনো ব্যাপার না, মানব ধর্ম সবার আগে। 1947 সালের আগে বিভিন্ন দুর্ভিক্ষ, দাঙ্গা, মহামারীর সময় শেখ মুজিব হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ সকলের পাশে দাঁড়িয়েছেন। দাঙ্গার সময় নিজের জীবন বিপন্ন করে মানুষের পরিচয়কে প্রাধান্য দিয়ে ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। দাঙ্গায় উগ্রবাদী হিন্দুদের থেকে সাধারণ মুসলমানদের, এখানে একটা কথা বলছে, উগ্রবাদী বলতে কি বোঝা যায়? উগ্রবাদী বলতে বোঝাচ্ছে যারা বেশি ভাবে, ওই যে আমরা বলি না যে বেশি মাথা খাড়ে, এমন কিছু মানুষ আছে যে বেশি বোঝা ভয়ঙ্করী, এরকম। উগ্রবাদী বলতে বোঝাচ্ছে যারা একটু ওই ধর্ম সম্পর্কে একটা অন্ধবিশ্বাস কিন্তু একটু বেশি বুঝে, তাদের ধারণা অনেকটা এমন যে মুসলমানরা তাদের ক্ষতি করবে, মানে পজিটিভ কোনো ধারণা নাই। এটি হচ্ছে এক প্রকার উগ্রবাদী। আর হিন্দু মানে যারা হচ্ছে যে বেশিভাবে ওরকম হিন্দু, উগ্রবাদী হিন্দুদের থেকে সাধারণ মুসলমানদের রক্ষা করতো না, একটা কথা। আরেকটা কী হতে হবে তাহলে, উগ্রবাদী মুসলমানদের হাত থেকে সাধারণ হিন্দুদের রক্ষা করেছেন, অর্থাৎ যারা হচ্ছে যে একটু অন্ধবিশ্বাসী চলে বা বেশি জ্ঞানী মানুষ, এমন ব্যক্তির হাত থেকে রক্ষা করেছেন। 1947 সালে তরুণ ছাত্রনেতা হিসেবে শেখ মুজিব হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়টের বিরুদ্ধে কলকাতায় মহাত্মা গান্ধীর প্রতিবাদকে সমর্থন করেন। তাহলে শেখ মুজিবুর রহমান কি হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়টের বিরুদ্ধে, অর্থাৎ হিন্দু মুসলমান কিন্তু ভাগ করার জন্য আগে এরকম বিভিন্ন আন্দোলন হইতেছিল, তো এরকম একটা সাম্প্রদায়িক রায়টের বিরুদ্ধেও কিন্তু কথা বলে। আর সাম্প্রদায়িক ওয়ার্ডটা কি আগে বলা হয়েছিল, সাম্প্রদায়িক বলতে বোঝাচ্ছে কোনো একটা ধর্ম সম্পর্কে তোমার যে হিংসিত মনোভাব, যা বিদ্বেষ অবস্থা, সেটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। এটার বিরুদ্ধে কথা বলছে, আমার মনে করো না এটা পক্ষে কথা বলছে। 1948 সালে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানের ক্ষমতালোভী তথাকথিত অভিজাত শাসকেরা বাংলার পূর্ব অংশের মানুষের উপর নতুন করে শোষণের এক জাল বিস্তারের নীল নকশা আঁকতে শুরু করেছেন। এটা কবে থেকে প্রমাণিত হয়? 1948 সাল থেকেই। তারপরে শেখ মুজিব বুঝতে পারেন পাকিস্তান নামের নতুন এই কাঠামো কেবলই শোষণ, বঞ্চনা ও বৈষম্যের এক রাজনৈতিক খোলস বদল মাত্র। তিনি পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এবং পূর্ব পাকিস্তান মানুষের মুক্তির লক্ষ্যে দীর্ঘ সংগ্রামে লিপ্ত হন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরপরই পূর্ববাংলার মানুষের ওপর প্রথম আঘাত আসে ভাষার প্রশ্নে। তাহলে এটা মনে রাখবা, প্রথম আঘাতটা আসে কিন্তু ভাষার প্রশ্নে। ভাষার প্রশ্ন বলতে কি, এক কথা ভাষার উপর। পশ্চিম ও পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় উর্দুভাষী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার উদ্যোগ নেন। পূর্ব বাংলার সচেতন রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ শুরু করেন। শুরু হয় ভাষা আন্দোলন। এই আন্দোলন তীব্র রূপ ধারণ করে 48 সালের 11ই মার্চ। তীব্র রূপ ধারণ করে কত তারিখে? 11 মার্চ কিন্তু 48 সালে। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে স্লোগানে এই দিন ঢাকা শহর মুখর হয়ে ওঠে। সারা দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল, ধর্মঘট পালিত হয়। পূর্ব বাংলার সাধারণ শিক্ষার্থী, সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের অংশগ্রহণে আন্দোলন তুঙ্গে পৌঁছায়। তুঙ্গে বলতে বোঝাচ্ছে শীর্ষে পৌঁছায়, মানে উন্নতির দিকে আস্তে আস্তে আগাইতেছে, এটা বোঝাচ্ছে। পাকিস্তানি শাসকেরা এই আন্দোলনকে নস্যাৎ করে দিতে বা অকেজো করে দিতে পুলিশি নির্যাতনের পথ বেছে নেন। মিছিল ও ধর্মঘটে অবস্থান নেওয়া শিক্ষার্থী জনতার পথে রুদ্ধ করে দেওয়া হয়। শেখ মুজিব, অলি আহাদ, শামসুল হক, মোহাম্মদ তোহা সহ অনেকেই সমাবেশ থেকে ধরে নিয়ে গিয়ে কারারুদ্ধ করে রাখা হয়। 1949 সালে আসলাম, 48 সাল থেকে সালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান করেন। এখন কথা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী মানে কি, মানে ক্লাস 3-4 পড়ে এরকম না, সরকারি চাকরির বিভিন্ন একটা স্কেল আছে, এর মধ্যে তৃতীয় একটা শ্রেণী, চতুর্থ আরেকটা শ্রেণী কর্মচারীদের কথা বলছে, যে তাদের দাবির জন্য ন্যায্য দাবির পক্ষে একটা অবস্থান করেন, ব্যাখ্যাত মেবি আন্দোলন করেছিল। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল করা হয় এবং কারাগারে বন্দী করা হয়। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন
পল্টন ময়দানের এক জনসমাবেশে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা বলে আবারও ঘোষণা দেন। ফলে ভাষার দাবিতে পূর্ব বাংলার মানুষের মধ্যে চলমান বিক্ষোভ আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে। জেলে বসেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষার দাবিতে চলমান আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আন্দোলন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করতেন। 1952 সালের 16ই ফেব্রুয়ারি, তাহলে জানুয়ারি থেকে চলে আসলাম 16ই ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু অনশন শুরু করেন। অনশনটা কি? না খেয়ে থাকা, এটাই হচ্ছে অনশন। মানে কোনো একটা দাবি অর্জনের লক্ষ্যে যদি না খেয়ে যে রাত্রি যাপন দিন যাপন করে, এটা হচ্ছে অনশন শুরু করেন। মৃত্যু অবধি না ভাঙার শপথ নিয়ে শুরু করে এই অনশন এবং 11 দিন ধরে অব্যাহত থাকলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, মানে হচ্ছে 16 তারিখ থেকে 27 তারিখে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। অন্যদিকে ফেব্রুয়ারির 21 তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ ধর্মঘটের আহ্বান করেন। তা তোমাকে এটা ভুললে চলবে না, 52 সালের 21শে ফেব্রুয়ারি, ঘটনা কিন্তু 16 থেকে 27 ফেব্রুয়ারি চলে গেছে, এর মাঝখানে কিন্তু ভাষা আন্দোলন সংগঠিত হয়ে গেছে। তাহলে আন্দোলনরত শিক্ষার্থী জনতা 144 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হলে পুলিশ তাতে নির্বিচার গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন সালাম, রফিক, বরকত, জওয়ার, শফিয়র সহ অনেকে। জেল থেকে পাঠানো এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা শহীদদের প্রতি শোক জানান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই হচ্ছে আন্দোলনের একটা রূপ দেওয়া হয়েছে, শোকরেলি, কত সেটা ভাষা শহীদদের স্মরণে শোকরেলি আছে, ঠিক আছে, এখানে বোঝার মতো কিছু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজানা মোচা ও আমার দেখা নয়া চীন গ্রন্থগুলো পাঠ করলে বিক্ষোভ, সংগ্রাম, মিছিল ও প্রতিবাদ মুখর উত্তাল এই দিনগুলোর চিত্র খুঁজে পাওয়া যাবে। তা তোমরা অবশ্যই জানাবা এই 3টা গ্রন্থের মধ্যে তোমরা কোন কোন বইটা পড়ছো। আন্দোলনরত শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের সঙ্গে বঙ্গবন্ধুর আত্মিক সম্পর্ক, পাকিস্তানের শাসকদের অত্যাচার নিপীড়ন থেকে বাংলার মেহনতি কৃষক, শ্রমিক সহ প্রত্যেকটি মানুষের মুক্তির পথ অনুসন্ধান এবং সেই লক্ষ্যে সমস্ত দেশব্যাপী ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্টের কথা বঙ্গবন্ধু শুনেছেন। তাহলে এখানে কিন্তু একটা বড় লাইন বলছে, মূলত বুঝাইছে কি যে বঙ্গবন্ধু দেশ বিদেশ ঘুরে ঘুরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াইছেন, তাদের কথাটা বুঝছেন, তাদের কি চাওয়া পাওয়া ইত্যাদি সম্পর্কে জানছেন। শাসক গোষ্ঠীর অত্যাচারের বিরুদ্ধে কথা বলায় তাকে বারবার জেলখানায় বন্দী করা হয়েছে। 47 সাল থেকে 71 সাল এবং 26শে মার্চ সময়কালের মধ্যে বঙ্গবন্ধু অসংখ্যবার গ্রেপ্তার হয়েছে। মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছে, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। কেননা বাংলার মানুষ পাকিস্তানি শাসক ও শোষকদের সব রকম অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে ততদিন প্রতিবাদ করতে শিখে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা সংগঠিত হতে শুরু করেছে। ক্রমে ক্রমে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাংলার মুক্তিকামী মানুষের পরম আস্থা ও নির্ভরতার প্রতীক। তাহলে সর্বশেষ কি, তিনি হচ্ছে মানুষের পরম আস্থা বা ভরসা, এছাড়া নির্ভরতার প্রতীক বা চিহ্ন বা আইডল যেটা বলে সেটা হচ্ছে শুরু করে। 52 সাল গেছে, এখন আসবে 53 সালে। 53 সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 54 সালে অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম প্রভৃতি সমমনা কিছু দল 21 দফা কর্মসূচির ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেন। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, শিক্ষা সংস্কার প্রভৃতি ছিল 21 দফার কর্মসূচির উল্লেখযোগ্য প্রতিশ্রুতি। তাহলে 21 দফাটা কি বুঝলা? 21 দফাটা হচ্ছে 21টা ওয়াদা, 21টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা যদি সরকার নির্বাচিত হই এই 21টা কাজ আপনাদের জন্য করে দেখাবো। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা, স্বায়ত্তশাসন এবং শিক্ষা সংস্কার ইত্যাদি। নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন এবং 15ই মে প্রাদেশিক সরকারের সমবায় ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যুক্তফ্রন্টের সাফল্য কেন্দ্রীয় পাকিস্তান সরকার সুনজরে দেখেনি। মাত্র 2 সপ্তাহের মধ্যেই যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। তার সময় ছিল মাত্র 2 সপ্তাহ। আর শেখ মুজিবুর রহমানকে আবার গ্রেপ্তার করা হয়। সে বছর ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত তাকে জেলে আটক করা হয়। তাহলে তাকে মূলত আটক করা হয়েছিল কয়দিন? তাহলে তার 1954 সালে যে এটা হয়েছিল নির্বাচনটা, সেই নির্বাচনের পরবর্তী যখন থেকে সে কৃষক পার্টির মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়, এরপর আস্তে আস্তে 23 ডিসেম্বর পর্যন্ত তাকে জেলে আটক করে রাখা হয়। সেই কিশোর বয়স থেকে বঙ্গবন্ধুর চরিত্রে মানবতার গুণাবলী প্রকাশ পেতে দেখেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুক্তি চাইতেন তিনি। পূর্ব বাংলার সকল মানুষকে সঙ্গে নিয়ে মুক্তি লড়াই চালিয়ে যেতেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 1955 সালে, তাহলে এখন চলে আসলাম 55 সালে, আওয়ামী লীগ মুসলিম লীগ নামে থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করে নাম রাখা হয় আওয়ামী লীগ। এরপর থেকে এখন তোমরা যে আওয়ামী লীগ নামটা চিনতেছো, এটা তখন থেকে সৃষ্টি হয়।
সালের আতাউর রহমানের নেতৃত্বে গঠিত প্রাদেশিক সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান, কিন্তু এই দায়িত্ব বেশি দিন থাকেননি। বাঙালির মুক্তির সংগ্রামকে আরও বেশি সুসংহত ও জোরদার করার লক্ষ্যে মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। 1958 সালের শেষের দিকে পাকিস্তানের সামরিক শাসন জারি হয়। তাহলে এটিরও মাথায় রাখতে হবে যে 58 সাল থেকে কিন্তু সামরিক শাসন জারি হয়। সামরিক শাসনটা কি? কোনো দেশে সেনা শাসন শুরু হওয়াকে সামরিক শাসন বলে। সেনা শাসন কি? আর্মি, র্যাব, বিডিআর, মানে মূলত প্রতিরক্ষা ব্যবস্থা যারা নিয়োজিত তাদের দ্বারা দেশ শাসন। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়ে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সর্বময় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। তাহলে তখনকার যে প্রধান সেনাবাহিনীর প্রধান ছিল আইয়ুব খান, তিনি হচ্ছে গণতন্ত্রের অপমৃত্যু। গণতন্ত্রটা কি? গণতন্ত্র বোঝাচ্ছে যে এমন একটা সমাজ ব্যবস্থা যার মধ্যে প্রধান মালিক থাকবে জনগণ। তাহলে যেখানে পাকিস্তান সৃষ্টির সময় বলা হয়েছিল সেটা গণতন্ত্র বিষয়ক একটা রাষ্ট্র হবে, সেখানে আইয়ুব খান করছে কি? গণতন্ত্রের অপমৃত্যু ঘটেছে, মানে এটা বাদ দিয়ে দিছে, পুরোপুরি বাদ দিয়ে সকল ক্ষমতা একবার রাষ্ট্রপতির নিকট নিয়ে আসে, যে সে হচ্ছে সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে আসে। এই সময় শেখ মুজিবুর রহমান ছিলেন এইসব উচ্চবিলাসী শাসকদের পথের কাঁটা। শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের জন্য তিনি কাজ করেছিলেন। তাকে দমন করার জন্য পাকিস্তান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। টানা 14 মাস জেলে বন্দি রেখে তাকে মুক্তি দেওয়া হয়, আবার সেই জেল গেট থেকেই গ্রেপ্তার করা হয়। পরবর্তী কয়েক বছর ধরেই পাকিস্তানের জান্তা সরকার এভাবে নানান মিথ্যা মামলায় শেখ মুজিবকে গ্রেপ্তার করে জেলে আটক করে রাখে। মুক্ত হওয়ার পর শেখ মুজিব আবারও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হন। বাংলার আপামর মানুষকে নিয়ে মুক্তির লড়াই চালিয়ে যেতে থাকেন। এখন কথা হচ্ছে স্বৈরাচার বলতে কি বোঝায়? এখানে দেখো দুইটা শব্দ, স্বৈর যোগ আচার। স্বৈর বলতে বোঝাচ্ছে নিজেকে, আর আচার বলতে নিজের আচরণ, অর্থাৎ যে ব্যক্তি নিজের ইচ্ছে মতো কাজ করবে তাকে বলা হয় স্বৈরাচার। দেখা গেল তোমাদের বর্তমানে যে নেতা বা এদেশের সরকার বা বলতে পারো কোনো একটা গ্রুপের নেতা, সে যদি নিজের ইচ্ছা মতো বাকি মানুষের যাহা যা হয়ে যায় এটা আমার দেখার বিষয় না, আমার ইচ্ছা হয়েছে আমি এটা করবো, নিজের ইচ্ছা স্বাদ মধ্যে কাজ করা হচ্ছে স্বৈরাচার আচরণ বলা হয়। তাহলে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হন বঙ্গবন্ধু। 1966 সালে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু 6 দফা দাবি নামে একটি প্রস্তাবনা পেশ করেন। আর এই 6 দফার কথা তোমরা ভালো জানো। আরও প্রস্তাবিত এই 6 দফায় ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এটাকে মুক্তির সনদ বলা হয়, ম্যাগনি কার্টে বলা হয়, বা আরও অনেক কিছু নামকরণ করা হয়েছে। এই 6 দফা কি? মানুষের মুক্তির বার্তা। 6 দফার পক্ষে দেশ জুড়ে জনমত গড়ে উঠতে থাকে। শেখ মুজিব বাংলার নদী আর কাদামাটির পথে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেন, গণসংযোগ করেন। গণসংযোগ বলতে কি বোঝাচ্ছে? জনগণের সাথে সংযোগ, অর্থাৎ তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। মানুষের এই ব্যাপক সমর্থন পাকিস্তানি শাসকদের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দেয়। ভিত বলতে কি বোঝাচ্ছে? ভিত বলতে বোঝাচ্ছে কাঠামো। ধরলা যে একটা বিল্ডিং ধরলাম 4টা পায়ের উপর দাঁড়ায় আছে, সেই 4টা পাও হচ্ছে তার ভিত, তার ভিতকে এভাবে কাঁপায় ফেলে এটাকে বোঝাচ্ছে। 66 সালেই সিলেট, ময়মনসিংহ, ঢাকায় গণসংযোগ চলাকালে বঙ্গবন্ধুকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জে পাটকল শ্রমিকদের জনসভায় বক্তৃতা শেষে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলে বাংলার সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বঙ্গবন্ধু এবং তার সঙ্গে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সারা দেশে ধর্মঘট পালিত হয়। এই ধর্মঘটের মধ্যে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গীতে পুলিশের গুলিতে 11 জন শ্রমিক নিহত হয়। এসব হত্যা এবং দমন নীতি দিয়েও বাংলার মুক্তিকামী জনতাকে আটকে রাখা যায়নি। তাহলে আমরা শুরু করেছিলাম 47 সাল থেকে, এবং প্রথম শুরু হয়েছে 48 সালের আন্দোলনগুলো, আস্তে আস্তে কিন্তু 66 সালে অলরেডি এসে গেছি। কিছুর মধ্যে চলে যাবো মুক্তিযুদ্ধের খুবই কাছাকাছি। 1968 সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট 35 জন বাঙালি সেনা সিএসপি অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহী বলতে কি বোঝানো হয়? রাষ্ট্রদ্রোহী অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধতা হচ্ছে রাষ্ট্রদ্রোহ বলা হয়, বা বিভিন্ন মুভিতে তো দেখেই থাকো। মূলত রাষ্ট্রের কোনো একটা কাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে তুমি যদি একটা কোনো পরিকল্পনা করো বা তার প্রতি স্বৈরাচার করো বা কূটনীতি করো, এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা এই ওয়ার্ডটা শুনছে আগে, মূলত আগরতলায় একটা পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনার জন্য তাকে সহ মোট 35 জনকে বিরুদ্ধে আসামি রিপোর্ট আনা হয় এবং তাকে আটক করা হয়। বঙ্গবন্ধু এই অভিযোগে আবারও গ্রেপ্তার হন। মিথ্যা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে দেশব্যাপী শিক্ষার্থী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে বাংলার কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, কামার কুমার সহ আপামর জনতা যোগ দেয়। এখন বারবার কটটা আসতেছে আপামর। আপামর বলতে বোঝাচ্ছে সমগ্র জনতা এই যুদ্ধে মানে এই আন্দোলনে যোগদান করে। দেশ জুড়ে গণ আন্দোলনে গড়ে ওঠে। জনগণের এই চাপের মুখে পাকিস্তানি শাসকেরা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ অন্যান্য আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়।
বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে 1969 সালের 23শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে রেসকোর্স ময়দানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনা সভাতেই কয়েক লক্ষ ছাত্র জনতার উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তাহলে এই ছিল কিন্তু 1969 সালের 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ বঙ্গবন্ধু উপাধিটা কখন পায়? এই 23শে ফেব্রুয়ারি তারিখে। এই ছিল মেবি তার আন্দোলনের একটা ঝলক। 1969 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ। তাহলে 1969 সালে কিন্তু বঙ্গবন্ধু একবার নামকরণ করে দিয়েছিল, যের নাম হবে বাংলাদেশ। তিনি বলেন, একসময় এদেশের বুক হতে মানচিত্রের পৃষ্ঠা হতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতর মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোনো কিছু নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জনগণের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, আজ থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। তাহলে সেই থেকে হচ্ছে বাংলাদেশ শব্দটি আমাদের হলো, বা বাংলাদেশ নতুন যে বাংলাদেশের নামটা বর্তমানে যে তোমরা যে বাংলাদেশ বলতেছো, এটার নামকরণটা কিন্তু তখন থেকে আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে থাকে। এভাবে বাংলাদেশ আমাদের হলো। সাধারণ মানুষের মুক্তির চিন্তায় নিবেদিত প্রাণ একজন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামে একটি দেশের অভ্যুদয়ের ইতিহাস হলো। তাহলে এই ছিল হচ্ছে এই পর্বটি। পরবর্তী পর্বতে আমরা হতে পারে আর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের কোনো প্রকার সমস্যা আছে কিনা, বা এছাড়া কোনো বিষয় নিয়ে কোনো যদি পর্বে থাকে অবশ্যই জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।